বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখা বিএনপি এখন জনসমর্থনে এক বড় সংকটে পড়েছে। একসময় যাদের গণ আন্দোলনের ডাকেই রাস্তায় নেমে পড়ত হাজারো মানুষ, আজ তাদের সভা সমাবেশেও দেখা যায় শূন্যতা। এর বিপরীতে নিষিদ্ধ থাকলেও নানা বাধা বিপত্তির মাঝেও জামায়াতে ইসলামী এখন নতুন করে মাঠে পা রাখছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির অবক্ষয় আর জামায়াতের সাংগঠনিক দৃঢ়তা, এই দুই বাস্তবতাই দেশের রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে। বিএনপির এই দুরবস্থার মূল কারণ দলীয় শৃঙ্খলার ভাঙন ও নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড। মাঠ পর্যায়ের বহু নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, এমনকি সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অতীতে আওয়ামী লীগের সময় দমনপীড়নের শিকার হওয়ায় বিএনপির প্রতি মানুষের সহানুভূতি ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের সেই সহানুভূতি কমে গেছে। কারণ আন্দোলনের নামে নিজেদের ভেতরেই সংঘাত, অর্থ নিয়ে দ্বন্দ্ব, এমনকি সহকর্মী খুনের ঘটনাও ঘটছে। একাধিক সূত্রে জানা গেছে, অনেক জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে একে অপরের বিরুদ্ধে মামলা দিচ্ছে, হামলা করছে। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, রাজনীতির বাইরে। তারিক রহমান লন্ডনে বসে দল পরিচালনা করছেন, কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তার নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপত্র হিসেবে সংবাদ সম্মেলন দিচ্ছেন ঠিকই, কিন্তু নতুন কোনো রাজনৈতিক কৌশল আনতে পারছেন না। অনেক সময় দেখা যায় তিনি বা রুহুল কবির রিজভী কড়া ভাষায় সরকারের সমালোচনা করছেন, কিন্তু পরদিনই দল নীরব। এতে সাধারণ মানুষের মনে হয়েছে বিএনপি আর লড়াই করার অবস্থায় নেই, বরং ভেতর থেকে ক্লান্ত, দুর্বল ও দিশেহারা। দলের অভ্যন্তরে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছে জামায়াতে ইসলামী। একসময় যারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, আজ তারা মাঠে আরও সংগঠিত, দৃঢ় ও পরিশীলিতভাবে ফিরে এসেছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার কারামুক্তির পর জামায়াতকে নতুনভাবে সাজাতে শুরু করেন। তারা তরুণ নেতৃত্বকে সামনে এনেছেন, যারা সোশ্যাল মিডিয়া ও সমাজসেবার মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছে। স্থানীয় পর্যায়ে জামায়াতের কর্মীরা এখন নিয়মিত দোয়া মাহফিল, মানবিক সহায়তা এবং ধর্মীয় সভা আয়োজন করছে। যেখানে বিএনপি আন্দোলন টিকিয়ে রাখতে ব্যর্থ, সেখানে জামায়াত মানুষকে পাশে পাওয়ার কৌশল শিখে ফেলেছে। জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে আরও কয়েকটি কারণে। প্রথমত, তারা বিএনপির মতো হঠাৎ উত্তেজনা সৃষ্টি করে না। তাদের প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত ও সময় উপযোগী। দ্বিতীয়ত, তারা নিজেদের অতীতের বিতর্কিত ইতিহাস থেকে কিছুটা দূরে সরে এসে নতুন প্রজন্মের সঙ্গে যোগসূত্র তৈরি করছে। তরুণরা এখন জামায়াতের ইসলাম ভিত্তিক মূল্যবোধের বার্তা শুনছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তারা দুর্নীতিমুক্ত রাজনীতির আহ্বান জানাচ্ছে। এই কথাগুলো অনেক সাধারণ মানুষের কাছে এখন যুক্তিসঙ্গত শোনাচ্ছে, কারণ বিএনপির ভেতরকার দুর্নীতির খবর মানুষ জানে। বিএনপির কিছু নেতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও এখন জন আলোচনায়, যেমন আন্দোলনের অর্থ আত্মসাৎ, প্রতিপক্ষকে ভয় দেখানো, এমনকি নিজেদের ভেতরে দলীয় প্রতিদ্বন্দ্বীদের উপর হামলা চালানো। অনেক জায়গায় বিএনপির নামে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিএনপিকে পুরনো দল কিন্তু অবিশ্বস্ত দল হিসেবে দেখতে শুরু করেছে। আর জামায়াত ধীরে ধীরে সেই জায়গা দখল করছে সংগঠিত ও নীতিনিষ্ঠ দলের পরিচয়। বিএনপির সাংগঠনিক কাঠামো আজ ভেঙে পড়ার মুখে। উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কেউ কেউ এখন আর আন্দোলনের আহ্বান পেলেও সাড়া দিচ্ছেন না। অন্যদিকে জামায়াতের প্রতিটি ইউনিট এখনও সক্রিয়, নিয়মিত বৈঠক করছে, রিপোর্ট পাঠাচ্ছে, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ধারাবাহিকতার ফলেই তারা ধীরে ধীরে মাঠে জায়গা দখল করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির জনপ্রিয়তা কমার বড় কারণ হল দলটির ভেতরে কোনো ইতিবাচক বার্তা নেই। তাদের বক্তব্য শুধু সরকার বিরোধিতায় সীমাবদ্ধ। কিন্তু জনগণ এখন দেখতে চায় কে বিকল্প দিতে পারে, কে বাস্তব সমাধান দিতে পারে। বিএনপি সেখানে ব্যর্থ, আর জামায়াত এই সুযোগে ইসলামী কল্যাণ রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজের ধারণা সামনে এনে মানুষের মনে জায়গা নিচ্ছে। জামায়াতের এই উত্থানে তাদের নেতাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
শফিকুর রহমান মাঠের আন্দোলনে সরাসরি অংশ না নিয়েও সংগঠনের তাত্ত্বিক দিক নিয়ন্ত্রণ করছেন। মিয়া গোলাম পরোয়ার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। তারা নিজেদের বার্তা স্পষ্টভাবে দিচ্ছেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এই বার্তা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কারণ বিএনপির নেতাদের আচরণে মানুষ এখন আর সেই সততা খুঁজে পাচ্ছে না। বিএনপি যখন নিজেদের শক্তি ধরে রাখতে হিমশিম খাচ্ছে, তখন জামায়াতের নতুন প্রজন্ম রাজনীতিকে নতুনভাবে ভাবছে। তারা পড়াশোনা জানা, প্রযুক্তিতে পারদর্শী এবং নিজেদের মতামত সংগঠিতভাবে প্রকাশ করতে জানে। তারা মাঠে যেমন কাজ করছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয়। এই দুই ধারার সমন্বয়ে জামায়াত এখন এমন এক অবস্থানে এসেছে, যেখানে তারা বিএনপির বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনের নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিভ্রান্ত। বিএনপি যদি নিজেদের নেতাকর্মীদের দুর্নীতি, সহিংসতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে তারা আরও দুর্বল হয়ে পড়বে। ইতিমধ্যে অনেক এলাকায় দেখা যাচ্ছে বিএনপির পুরনো ভোটাররাও জামায়াত বা অন্যান্য ইসলামপন্থী দলের দিকে ঝুঁকছেন। জামায়াতের এই উত্থান শুধু রাজনীতির নয়, এটি একটি সামাজিক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। দীর্ঘ সময়ের ধর্মনিরপেক্ষ রাজনীতিতে ক্লান্ত মানুষ এখন এমন এক নেতৃত্ব খুঁজছে, যারা সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতিশ্রুতি দিতে পারে। জামায়াত সেই বার্তা দিয়েছে। অন্যদিকে বিএনপি এখনও নিজের অতীতের ভুল, নেতাদের খুন-খারাপি এবং অভ্যন্তরীণ কন্দল থেকে মুক্ত হতে পারছে না। সব মিলিয়ে এখন স্পষ্ট যে মাঠে জামায়াত এগিয়ে আর বিএনপি পিছিয়ে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে অপরাধ, অনৈতিকতা এবং সংগঠনের প্রতি অবহেলা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। যেখানে জামায়াত ধৈর্য, পরিকল্পনা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে নিজেদের পুনর্গঠিত করছে, সেখানে বিএনপি এখনও পুরনো অভিযোগে জর্জরিত। জনগণ ধীরে ধীরে বুঝে নিচ্ছে কারা সত্যিকারের অর্থে বিকল্প হতে পারে আর কারা শুধু ক্ষমতার রাজনীতিতে আসতে চায়। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের বিরোধী রাজনীতি নেতৃত্ব ভবিষ্যতে হয়তো জামায়াতের হাতেই চলে যাবে। বিএনপি তখন কেবল একটি স্মৃতি হয়ে থাকবে, একটি দল যাদের নেতারা নিজেদের খুন-খারাপি, দুর্নীতি ও ব্যর্থ রাজনীতির মধ্যেই নিজেদের ধ্বংস করেছে।